শুরু করছি রকিব হাসানের লেখা ৩ গোয়েন্দা সিরিজের বেগুনি জলদস্যু এর দ্বিতীয় পর্ব। ভটভট ভটভট ফটফট করে পাইরেটস কোভের দিকে চলছে ব্ল্যাক ভালচার। বাতাস ঢেউয়ের গর্জন আর জলদস্যুদের কোলাহল ছাপিয়ে লাউড স্পিকারে গম গম করে উঠল ক্যাপ্টেন ফিলিপের কণ্ঠ। বেগুনি জলদস্যুদের আড্ডায় স্বাগতম। উত্তর লস অ্যাঞ্জেলসের সবচেয়ে রোমাঞ্চকর এক অভিজ্ঞতা সঞ্চয় করতে এসেছেন আপনারা। কুখ্যাত বেগুনি জলদস্যু আর তার ভয়ঙ্কর সহকারীদের নিষ্ঠুর কাণ্ড কারখানা দেখবেন আপনারা পাইরেটস কোভে। তবে তার আগে ওই দস্যু সর্দারের কথা কিছু জানা থাকা দরকার আপনাদের। আমি মনে করি কাহিনীর শুরু 1818 সালে, যেদিন আল্টা ক্যালিফোর্নিয়ার উপকূলে এসে নোঙর ফেলেছিল দুটো কালো জাহাজ। একটা 38 গান ফ্রিগেট, নাম আর্জেন্টিনা। কমান্ডার ছিলেন একজন ফ্রেঞ্চ প্রাইভেটিয়ার, ক্যাপ্টেন হিপোলাইট দ্য বুচার্ড। দ্বিতীয় জাহাজটা 26 গান, ওটার কমান্ডার একজন জলদস্যু পেড্রো কন্ডে। তার প্রধান সহকারী ছিল লেফটেন্যান্ট উইলিয়াম এভান্স, জাহাজের সেকেন্ড ইন কমান্ড। জাহাজটায় 285 জন লোক ছিল। আর্জেন্টিনার পতাকা। 1818 সালে স্পেনের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল আর্জেন্টিনা। কুখ্যাত সব ডাকাতদের ভাড়া করেছিল স্প্যানিশ জাহাজ আর শহর আক্রমণ করার জন্যে। ক্যালিফোর্নিয়া তখন স্পেনের দখলে। 1818 সালের 21শে নভেম্বর মন্টিরো শহরের ওপর কামানের গোলা ফেলতে আরম্ভ করেছিল জাহাজ দুটো। ওখানকার গভর্নর ছিলেন তখন সোলো। বুম করে কামান গর্জে উঠল। খাইছি বলে লাফিয়ে এক হাত শূন্যে উঠল মুসা। তার পাশেই রয়েছে কামানটা। এক ঝলক কালো ধোঁয়া বেরোলো ওটার মুখ দিয়ে, ছড়িয়ে পড়লো ডেকের ওপর। হাঁচি দিল কয়েকজন, কাশতে লাগলো অনেকে। কামানের গোলার জবাব এলো তীর থেকে। গল্পের খেই ধরলেন আবার ক্যাপ্টেন। সত্যিই জবাব এলো। কামানের গোলা ফাটলে আর পানিতে পড়লে যেরকম আওয়াজ হয় তেমন শব্দ করতে লাগলো লাউডস্পিকারে। 4টে দ্বীপের প্রথমটার দিকে এগিয়ে চলেছে ব্ল্যাক ভালচার। সরু পথ দিয়ে দ্বীপগুলো একটার সঙ্গে আরেকটা এবং মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত। প্রথম দ্বীপটার পাশ দিয়ে জাহাজ যাওয়ার সময় ঝোপের ভেতর থেকে 4টে কার্ডবোর্ডের মূর্তি লাফিয়ে উঠল। যান্ত্রিক কোনো ব্যবস্থা রয়েছে ওগুলোকে তোলা এবং নামানোর জন্যে। পুরনো কালে স্প্যানিশ সৈনিকের মূর্তি। ছোট একটা পুরনো কামান চাকায় গড়িয়ে বেরিয়ে এলো পাথরের আড়াল থেকে। জাহাজ লক্ষ্য করে গোলা ফেলল। চলল ভয়াবহ লড়াই, বললেন ক্যাপ্টেন ফিলিপ। বুম করে ধোঁয়া উদ্গীরণ করলো আবার জাহাজের কামান। জবাব দিল তীরের কামানটা। শীঘ্রই দ্য বুচারদের সৈন্যরা তীরে নামলো, বলছেন ক্যাপ্টেন। হটিয়ে দিল গভর্নর সোলার সৈন্যদের। ধীরে এগোচ্ছে ব্ল্যাক ভালচার। গলুইয়ের কাছ থেকে দড়িতে ঝুলে দ্বীপে নামলো দুজন জলদস্যু। দাঁতে কামড়ে রেখেছে কাঠের ছুরি। ডাঙায় পা দিয়েই কোমর থেকে এক টানে ভোজালি বের করে গালি দিয়ে উঠে কার্ডবোর্ডের সৈন্যগুলোকে আক্রমণ করলো ওরা। ঝোপের মধ্যে পড়ে গেল ওগুলো। দুজন দস্যুই চেনা কিশোর আর মুসার। একজন সেই টিকিট বিক্রেতা যার বয়স আন্দাজ করা যায় না, আর একজন পিটার ফিলিপ। কেন ব্যবসা করতে পারছেন না ক্যাপ্টেন? মুসা বলল। বুঝতে পারছি। আমিও পারছি, শুকনো গলায় বলল কিশোর। লাউড স্পিকারে গম গম করছে কণ্ঠ। মন্টিরের সমস্ত বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে দস্যুরা, শুধু মিশনারি আর কাস্টম হাউসটা বাদে। তারপর জাহাজ নিয়ে দক্ষিণে রওনা হলো ওরা। পৌঁছল গিয়ে রিফোজিও কেভ আর ওর্টেগা হাসিয়েন্ডায়। সমস্ত ধনরত্ন একটা ট্রাঙ্কে ভরে রিফোজিও পাশ দিয়ে পালালো ওর্টেগা, সান্তা ইনেস মিশনে আশ্রয় নেওয়ার জন্য। দ্বিতীয় দ্বীপটায় পৌঁছল ব্ল্যাক ভালচার। ঝোপ থেকে বেরিয়ে এলো দুজন মানুষ, মাথায় কাউবয় হ্যাট, পরনে পুরনো ছাটের স্যুট। পিটার আর সেই টিকিট বিক্রেতা। প্রথম দ্বীপটা থেকে পায়ে হেঁটে চলে এসেছে এখানে। পোশাক বদলে নিয়েছে, স্প্যানিশ জমিদার সেজেছে এখন ওরা। ছোট একটা টিলার উপর দিয়ে একটা ট্রাঙ্ক বয়ে নিয়ে চলেছে। লাউড স্পিকারে শোনা যাচ্ছে ছুটন্ত অশ্বারোহী বাহিনী আর জলদস্যুদের চেঁচামেচি। ঝাঁকে ঝাঁকে জলদস্যু গিয়ে নামলো তীরে, বললেন ক্যাপ্টেন। আগুন লাগিয়ে দিল পুরো ওর্টেগা হাসিয়েন্ডায়। ঝোপের ভেতর হারিয়ে গিয়েছিল। আবার জলদস্যুর পোশাক পরে বেরিয়ে এলো পিটার আর টিকিট বিক্রেতা।
হাতে মশাল, আসল মশাল নয়, তৈরি করা হয়েছে ঝাড়ুর ডগায় লাল প্লাস্টিকের গোলক বসিয়ে। গোলকের ভেতরে ব্যাটারির সাহায্যে ছোট বাল্ব চলছে। একটা স্মোক বম্ব ফাটালো, ছড়িয়ে দিল ঘন ধোঁয়া। কার্ডবোর্ড দিয়ে র্যাঞ্চ হাউস বানানো হয়েছে। দেয়ালে লাল রং করে বোঝাতে চাইছে আগুন জ্বলছে। চিৎকার করে সেই আগুনের চারপাশে নাচানাচি শুরু করলো দুই জলদস্যু। উপকূল ধরে এগিয়ে চলল দুটো জাহাজ, বললেন ক্যাপ্টেন। পথে বাড়ি ঘর যা চোখে পড়লো সব পুড়িয়ে ছাড়খাড় করে দিতে লাগলো। পৌঁছলো তৎকালীন বুয়েনা ভিস্তা কেভে। এখানকার বড় বড় স্প্যানিশ জমিদারেরা শেষ চেষ্টা করলো লস অ্যাঞ্জেলস আর সান ডিয়াগোর শহরগুলোকে বাঁচানোর। খাঁড়ির সবচেয়ে বড় দ্বীপটার দিকে এগিয়ে যাচ্ছে জাহাজ। কার্ডবোর্ডের অসংখ্য মূর্তি উঠে দাঁড়াচ্ছে ঝোপের ভেতর থেকে। রং দিয়ে পোশাক এঁকে বোঝানো হয়েছে কোনটা কোন ধরনের মানুষ। কাঁচা হাতে রং করা হয়েছে, বেশিরভাগই রং নষ্ট হয়ে গেছে। কিছু মূর্তি ভেঙে গেছে কয়েক জায়গায়। প্রথমে পাহাড়ের গোড়ায় দেখা দিল এক সারি মূর্তি। আরেক সারি মূর্তি লাফিয়ে উঠল পানির কিনারে। লাউড স্পিকারে বাজতে লাগলো প্রচণ্ড লড়াইয়ের শব্দ, কামানের গর্জন, জলদস্যু আর স্প্যানিশ সৈন্যদের চিৎকার, তলোয়ারের ঝনঝন। এত কিছু ঘটছে, কিন্তু দর্শকদের তাতে কোনো প্রতিক্রিয়া হলো না। এমন ভঙ্গিতে তাকিয়ে রয়েছে যেন পুরো ব্যাপারটাই হাস্যকর আর একঘেয়ে লাগছে তাদের কাছে। উত্তেজিত করার যথেষ্ট চেষ্টা করছেন ক্যাপ্টেন ফিলিপ। প্রাণপণে যুদ্ধ করলো স্প্যানিশরা, কিন্তু জলদস্যুরাই জিতল। এখন আমরা যে খাঁড়িটায় রয়েছি এটারই নাম ছিল তখন বুয়েনা ভিস্তা কেভ। জলদস্যুরা জেতার পর থেকেই এর নাম হয়ে গেল পাইরেটস কেভ। দ্য বুচার আর তার সহযোগীরা ধ্বংস করে দিল সমস্ত হাসিয়েন্ডা, লুটপাট করলো ইচ্ছে মতো, রওনা হলো আরো দক্ষিণে। একের পর এক শহর ধ্বংস করে দিয়ে কেবল এগিয়েই চলল ওরা, ফিরল না আর কোনো দিনই। তবে পাইরেটস কেভের নাম আর ধ্বংসস্তূপই শুধু ফেলে যায়নি, মূর্তিমান একটা মরণ যন্ত্র ফেলে গিয়েছিল। তার নাম বেগুনি জলদস্যু। তবে পাইরেটস কেভের নাম আর ধ্বংসস্তূপই শুধু ফেলে যায়নি, মূর্তিমান একটা মারণ যন্ত্র ফেলে গিয়েছিল। তার নাম বেগুনি জলদস্যু। নাটকীয় ভঙ্গিতে শেষ দ্বীপটার দিকে হাত তুললেন ক্যাপ্টেন। সিমেন্টের একটা বেদির উপর সেখানে দাঁড়িয়ে রয়েছে একটি মূর্তি। হাতের ভোজালিটা কোপ মারার ভঙ্গিতে তুলে রেখেছে। মোটা খাটো এক লোকের মূর্তি। হ্যাট থেকে শুরু করে পায়ের জুতো পর্যন্ত সবকিছুই বেগুনি রঙের। ঢোলা বেগুনি আলখেল্লার কিনারে সোনালি কাজ করা, ঢোলা প্যান্টের রং বেগুনি, মুখে নাক ঢাকা বেগুনি, মুখোশের নিচে ইয়া বড় পাকানো গোঁফ বিকট করে তুলেছে চেহারাটাকে। কোমরের বেগুনি বেল্টে ঝুলছে পুরনো ধাঁচের পিস্তলের খাপ, গোড়ালি ঢাকা উঁচু বুটের ভেতরে ঢোকানো বড় ছুরি। লেফটেন্যান্ট উইলিয়াম এভান্স, বলে চলেছেন ক্যাপ্টেন। সান্তা রোসার সেকেন্ড ইন কমান্ড। দ্য বুচারের সঙ্গে হাত মিলিয়ে বিদ্রোহ করেছিল, খুন করেছিল পেড্রো কন্ডোকে। জাহাজে করে চলে এসেছিল পাইরেটস কেভে। এখানে জলদস্যুদের একটা ঘাঁটি গড়ে তুলেছিল সে। নিজের জাহাজ করেছিল, নাম দিয়েছিল ব্ল্যাক ভালচার। উপকূলে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল বহু বছর ধরে। সবসময় বেগুনি রঙের পোশাক পরে থাকতো সে, যাতে নাম হয়ে যায়। বিখ্যাত হতে পারেনি সত্যি, তবে ভীষণ কুখ্যাত যে হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। জলে স্থলে সবখানে ছিল তার জয় জয়কার। তার বিরুদ্ধে পাঠানো কোনো সেনাবাহিনী জিততে পারেনি বহু বছর ধরে। তবে মাঝে মাঝে কোণঠাসা হয়ে যে যেত না তা নয়, কোণঠাসা হলেই এসে ঢুকতো তার পাথরের দুর্গে, শক্তি সঞ্চয় করে আবার বেরোতো, পরাজিত করে ছাড়তো হামলাকারীদের। তবে একদিন তার দুর্গ বেগুনি জলদস্যুদের আড্ডায় ঢুকে আর বেরোনো না সে। সেটা 1840 সালে। বাইরের সৈন্যরা ভাবলো আটকে ফেলেছে, এবার ধরতে পারবে, কিন্তু পারল না। দুর্গের ভেতর থেকেই গায়েব হয়ে গেল সে। তারপর আর কেউ কোনোদিন দেখেনি তাকে। তার বংশধরেরাই এখনো এই উপদ্বীপ আর টাওয়ারের মালিক। ক্যাপ্টেনের কাহিনী শেষ হলো। মুখ ঘোরালো ব্ল্যাক ভালচার। দ্বীপগুলোর পাশ দিয়ে ফিরে চলল। চারতলা পাথরের দুর্গটা দেখালেন ক্যাপ্টেন। নির্জন শূন্য লাগছে বাড়িটা। ফিরে এলো টিকিট বিক্রেতা আর পিটার। শো শেষ হয়েছে।
দর্শকদের মনে কোনোই দাগ কাটতে পারল না জলদস্যুর নাটক। শুধু বেগুনি জলদস্যুর কাহিনী যাও বা একটু কেটেছে, তাও নষ্ট করে দিল এয়ার ট্যাক্সি সার্ভিসের একটা বিমানের গর্জন। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ক্যাপ্টেন বললেন, আমাদের অভিযান শেষ হয়েছে। ক্যালিফোর্নিয়ার কুখ্যাত বেগুনি জলদস্যুর ইতিহাস জানলেন আপনারা। ডকে ফিরে যাচ্ছি আমরা। খিদে পেলে খেতে পারেন, ওখানে ব্যবস্থা আছে। সুভিনির কিনতে পারেন, যত সময় ইচ্ছে কাটাতে পারেন ওখানে, কেউ মানা করবে না। আবার যদি আসতে চান তাও পারেন। 15 মিনিটের মধ্যেই আবার শো শুরু হবে। হেসে উঠল কয়েকজন বিড়বিড় করলো। একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল, দ্বিতীয়বারের ছেলে মানুষই দেখবার ইচ্ছে কারোই নেই। জাহাজ তীরে ভিড়তেই সিঁড়ি বেয়ে নেমে পড়ল সবাই। সুভিনিরের দোকানের সামনে থামলো কয়েকজন। হংকং থেকে আমদানি করা প্লাস্টিকের জাহাজের মডেল, ছুরি, খুদে ভোঁজালি আর আরো নানা রকম জিনিস রয়েছে। জলদস্যুরা যেসব জিনিস ব্যবহার করত তার নকল। কেউই তেমন আগ্রহ দেখালো না ওগুলোর প্রতি। মারিয়া, সেই মেক্সিকান মেয়েটা, টিকিট বিক্রি বন্ধ রেখে এসেছে, এখন খাবার দোকান চালাচ্ছে। কয়েকটা ছেলে মা বাবার কাছে বায়না ধরলো কোক আর হটডগ কিনে দেওয়ার জন্যে। কিশোর আর মুসা এসে দাঁড়ালো ওখানটায়, ক্যাপ্টেন ফিলিপের আসার অপেক্ষায়। কিন্তু তিনি এলেন না, এমনকি তার ছেলে পিটারও না। আসবি না, মুসা বলল। তাই মনে হচ্ছে, একমত হলো কিশোর। কিন্তু অন্য সময় থাকে কোথায়? বাড়ি টাড়ি নিশ্চয়ই আছে। মিউজিয়ামের পেছনে উঁকি দিয়ে দেখলো ওরা, কোনো বাড়িঘর চোখে পড়ল না। শুধু ওক গাছে জটলার মাঝে দাঁড়িয়ে রয়েছে পাথরের টাওয়ারটা। তবে খাবারের দোকান আর সুভিনির স্ট্যান্ডের পেছনে বড় একটা হাউস ট্রেলার দেখতে পেল ওরা। দ্রুত গিয়ে দাঁড়ালো ওটার কাছে। দরজায় লাগানো একটা মলাটের টুকরোর উপর নাম লেখা রয়েছে, ক্যাপ্টেন রজার ফিলিপ। পাওয়ার আশা নেই, তবুও এগিয়ে গিয়ে দরজায় টোকা দিল কিশোর। সাড়া মিলল না। জাহাজ থেকেই নামেননি হয়তো, আন্দাজে বলল মুসা। আমার তো মনে হয় না, হয়তো ভেতরেই আছেন, টোকা শুনতে পাননি। ট্রেলারের সামনের দিকে জানালাগুলো ভারী পর্দা টানা, পেছনটা ফেরানো রয়েছে খাঁড়ির দিকে। লম্বা পিয়ার আর কারখানাটা রয়েছে যেদিকে। ওদিকের একটা জানালা খোলা দেখা গেল। উঁকি দিয়ে ভেতরে কি আছে দেখতে গেল কিশোর। কিশোর, তোতলাতে লাগলো মুসা। ঝট করে মাথা ঘোরালো কিশোর। জ্বলন্ত চোখে ওদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে বেগুনি জলদস্যু, মুখে মুখোশ। হঠাৎ বিকট চিৎকার করে উঠে ভোজালি উঁচিয়ে ছুটে এলো সে। ভোজালিটার দিকে তাকিয়ে ঢোক গিলল মুসা। কিশোর চুপ। দিনে দুপুরে চুরি করতে এসেছো না? চিৎকার করে বলল বেগুনি জলদস্যু টিকিট বিক্রেতা। আমরা ক্যাপ্টেন ফিলিপকে খুঁজছিলাম, মুসা বলল। চুপ, আবার মিছে কথা। জানলা দিয়ে উঁকি মেরে মানুষ খুঁজছিলে? দাঁতে দাঁত ঘষল লোকটা। দিনেও আসে, রাতেও? রাতে? কথাটা ধরল কিশোর। প্রায় আসে নাকি? আসে কিনা জানো না? এই সময় ট্রেলারের কোণ ঘুরে বেরিয়ে এলো পিটার ফিলিপ। অবাক হয়ে তাকিয়ে দেখলো তিনজনের দিকে। কিশোর আর মুসাকে চিনতে পারলো। আরে তোমরা? তাড়াতাড়ি বলল মুসা। তো তোমার আব্বাকে খুঁজতে এসেছিলাম পিটার। ওদের চেনো? সন্দেহ যায়নি টিকিট বিক্রেতার। চিনি, জেসন আঙ্কেল, আমাদের স্কুলে পড়ে। ওটা নামান। অনিচ্ছা সত্ত্বেও ভোজালিটা খাপে ভরে রাখলেন জেসন। মুখোশ খুলল। গত 2 রাত ধরে চোরের আনাগোনা বড্ড বেড়েছে। জেসন আঙ্কেলেরও দোষ নেই, কৈফিয়তে সুরে বলল পিটার। সন্দেহ হবেই, ইদানিং বড় বেশি চোর আসে। আঙ্কেল, ও কিশোর পাশা আর ও মুসা আমান, ওদেরকে বললেন। ইনি আব্বার হেল্পার, জেসন গিলবার্ট। ডাকনাম নোনতা জেসন। নোনতা? বিড়বিড় করল কিশোর। তার মানে জাহাজে কাজ করেছেন, নাবিক ছিলেন? নেভিতে 20 বছর চাকরি করেছি, জেসন বলল। পাইরেটস কেভে এই প্রথম এসেছি আমরা। ক্যাপ্টেন ফিলিপের সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল। মেজর নিউরেকের কথা কিছু জিজ্ঞেস করতাম। কফি মেশিনটা হঠাৎ খারাপ হয়ে গেল, পিটার বলল। সেটা দেখছে আব্বা, এসো। কফি স্ট্যান্ডে পাওয়া গেল ক্যাপ্টেনকে। রেগে যাওয়া বেটে এক টুরিস্টকে বোঝানোর চেষ্টা করছেন। ঠকানো হয়েছে আমাদের, ঝাঁঝালো কণ্ঠে বলল লোকটা। পাইরেটস সোনা চাই, টাকা ফেরত দিন। আপনার ভালো লাগেনি সেজন্য আমরা দুঃখিত স্যার, শান্ত কণ্ঠে বললেন ক্যাপ্টেন।
কিন্তু টাকা ফেরত দেয়া যাবে না। সব জিনিসই সবার কাছে ভালো লাগবে এমন কোনো কথা নেই। অমন যে বিখ্যাত ডিজনিল্যান্ড, সেটাও তো ভালো লাগে না অনেকের কাছে। তারা কি টাকা ফেরত পায়? জ্বলে উঠল লোকটা। ওরা আপনাদের মতো মিথ্যে কথা বলে না। আপনারা স্রেফ ঠকিয়েছেন। বেশ, দেখে নেব আমি। বেটার বিজনেস, বুড়োতে নালিশ করব। কাছে দাঁড়িয়ে থাকা একজন মহিলা আর ছেলেকে ইশারায় সঙ্গে যেতে বলল। পার্কিং লটের দিকে এগিয়ে গেল সে। বেগুনি একটা রুমাল বের করে কপালে ঘাম মুছলেন ফিলিপ। পিটারের দিকে চোখ পড়তে আফসোস করে বললেন, আর কতদিন এভাবে চলবে বুঝতে পারছি না। টাকাও পাচ্ছি না, ঠিক মতো চালাতেও পারছি না সব। বন্ধই করে দিন ক্যাপ্টেন, হাত নেড়ে হতাশ কণ্ঠে বলল নোনতা জেসন। হবে না যখন হবেই না। খালি খালি কষ্ট করে লোকেদের কথা শুনে লাভ আছে? কথাটা পছন্দ হলো না পিটারের। কড়া চোখে একবার জেসনের দিকে তাকিয়ে বাবার দিকে ফিরল। হবে, চেষ্টা করলেই হবে। জোরে একটা নিঃশ্বাস ফেললেন ক্যাপ্টেন। হয়তো হবে। ঘন্টায় $25 যদি গল্প জোগাড় করতে পারে মেজর, আর দিতে থাকে আমাদের, দর্শক ধরে রাখা হয়তো যাবে। আমি জানি আব্বা, মেজর পারবে। স্যার, গলা পরিষ্কার করলো কিশোর, এই ব্যাপারেই আলোচনা করতে এসেছিলাম আমরা। আলোচনা? কিশোর আর মুসার দিকে তাকিয়ে ভ্রু কোঁচকালেন ক্যাপ্টেন। কে তোমরা? আমাদের স্কুলেই পড়ে, পরিচয় করিয়ে দিল পিটার। মেজর নিরেকের ব্যাপারে কথা বলতে চাই তোমার সাথে। কি কথা? ক্যাপ্টেন জানতে চাইলেন। মেজর কি করছেন? বলে উঠল মুসা। তাকে সন্দেহ হয় আমাদের, বলল কিশোর। সন্দেহ? কিশোরের কথার প্রতিধ্বনি করলেন যেন বেগুনি জলদস্যুর আড্ডার মালিক। মেজর নিরেককে সন্দেহ? আশ্চর্য! দিন দিন মানুষগুলো যেসব কি হয়ে যাচ্ছে। নিজের তরকায় তেল দেওয়া যেন বন্ধ করে দিয়েছে সবাই। মেজর নিরেক আর রিগোর বেরোনোর অপেক্ষায় রইল রবিন। বেরোলো ওরা। ভ্যান নিয়ে রওনা হলো। পেছনে চিহ্ন দেখে দেখে অনুসরণ করলো সে। পাইরেটস কেভে চলে গেছে চিহ্নগুলো। পার্কিং লট পেরিয়ে গিয়ে ঢুকেছে বেগুনি জলদস্যুর আড্ডার ভেতরে। হাতে গোনা কয়েকটা গাড়ি দেখা গেল লটে। মাত্র 2 জন দর্শক দাঁড়িয়ে রয়েছে আইসক্রিম ভ্যানটার সামনে। ওটার পাশ দিয়ে চলে গেছে চিহ্ন, ঢুকে গেছে ছোট বনের ভেতরে। হ্যারিসন ট্রি সার্ভিসের একজন শ্রমিক ট্রাকের ওপর দাঁড়িয়ে একটা গাছের যেন কি করছে। এদিক ওদিক তাকালো রবিন। ভ্যানটাও চোখে পড়ল না। মেজর কিংবা রিগোকেও দেখল না। একটা রাস্তা ধরে উত্তরে চলে গেছে চিহ্ন। ভাবছে রবিন, আইসক্রিম ভ্যান, ট্রি সার্ভিস ট্রাক, এসব গাড়ি নিয়ে মেজরের চত্বরে ঢুকেছিল 2 জন ড্রাইভার, তারপর বেরিয়ে গেছে। ওরাই এসেছে এখানে পাইরেটস কেভে। চিহ্ন যখন রয়েছে, মেজরও এসেছেন। কেন? লোকগুলোর সঙ্গে কথা বলে চলে গেছেন আবার। সাইকেলটা ঝোপের ভেতর লুকিয়ে রেখে পা টিপে টিপে ট্রি সার্ভিস ট্রাকটার কাছে চলে এলো রবিন, লোকটাকে ভালো মতো দেখার জন্যে। চিনতে পারল টনি। কি মনে হতে ফিরে তাকালো আইসক্রিম বিক্রেতার দিকে। চিনতে পারল তাকেও। খাটো মোটা টাকমাথা লোকটা, যার নাকের নিচে বেমানান গোঁফ। তার মানে ছদ্মবেশী ওরা সবাই। কেন এসেছে? নিশ্চয়ই বেগুনি জলদস্যুর আড্ডার উপর চোখ রাখতে। 24 ঘন্টায় চোখ রাখার ব্যবস্থা করেছে ওরা। ট্রাকের পেছনে বসানো লম্বা লিফটটা তুলে নিল টনি। ওপরে উঠে গেল। তারপর বিনিকুলার বের করে দেখতে লাগলো। কি দেখছে বুঝতে পারল না রবিন। বেড়া আর গাছপালার জন্য দেখতে পাচ্ছে না সে। দ্রুত মন স্থির করে নিল নিরেক আর রিগো কোথায় আছে পরেও দেখা যাবে। আপাতত টনি কি করে সেটা জানা দরকার। গাছপালার ভেতর দিয়ে সরে চলে এলো রবিন। আড্ডার উল্টো দিকে ফিরে তাকালো। ডানে নজর লোকটার। কারো দিকে না তাকিয়ে হেঁটে চলল রবিন। আইসক্রিমওয়ালার পাশ কাটালো। টিকিট বুথ বন্ধ হয়ে গেছে, তবে গেট খোলা। ঢুকে পড়ল সে। হঠাৎ মোড় নিয়ে ঢুকে গেল ওকের জঙ্গলের মধ্যে, যেগুলোর অন্য পাশে রয়েছে পাথরের টাওয়ারটা। টাওয়ারটার কাছে এসে থামল সে। 4 তলা পুরনো বাড়ি, উপদ্বীপের উত্তরে। পানির ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে। কাঠের বেড়া দেয়া আছে রাস্তা থেকে সরাসরি, যাতে কেউ ঢুকতে না পারে এখানে। গাছপালার পরে টাওয়ারের লাগোয়া আর কিছু নেই, শুধু লন আর বালিতে ঢাকা চত্বর। পুরনো একটা বোট হাউস রয়েছে, ধসে পড়েছে এখন। কি দেখছে টনি? টাওয়ার না ওই ভাঙা বোট হাউস? বোট হাউসের ভেতরেই প্রথমে দেখার সিদ্ধান্ত নিল রবিন।
কালচে হয়ে গেছে বোট হাউসের তক্তাগুলো, খোয়া। সামনের দিকে একটা মাত্র জানালা, বড় দরজাটা বন্ধ। বাঁয়ে কাত হয়ে রয়েছে ঘরটা। বেশ কিছু তক্তা খসে গেছে। বেগুনি জলদস্যুর আমল থেকেই বোধহয় আছে ওটা ওখানে। জানালা দিয়ে ভেতরে উঁকি দিল সে। চোখে পড়ল শুধু কালো পানি। দরজায় ঠেলা দিয়ে খোলার চেষ্টা করলো। আচমকা শক্ত কি যেন লাগলো পিঠে। ঠেসে ধরা হয়েছে। ঘোরো খোকা, আদেশ দিল একটা ভারী কণ্ঠ। খুব ধীরে। ঘুরে দাঁড়ালো রবিন। চওড়া কাঁধ, মাঝারি উচ্চতার একজন মানুষ দাঁড়িয়ে আছেন। পরনে সাদা ট্রাউজার, পায়ে দড়ির স্যান্ডেল, গায়ে নীল টি শার্ট। হাতের পিস্তলটা ধরে রেখেছে রবিনের পেট বরাবর। ক্যাপ্টেন ফিলিপ এভাবেই নিরাশ করবেন ভাবেনি কিশোর আর মুসা। যাওয়ার জন্য ঘুরল। পিটার বলে উঠল, আপা, ওদেরকে আমি চিনি। কি বলতে এসেছে অন্তত শোনো তো। আরে ধুর, কি আর বলবে, গোলমাল পাকাতে এসেছে। হাত নেড়ে উড়িয়ে দিলে যেন নোনতা জ্যাসন। যাক, বেরিয়ে যাক। অতটা রুক্ষ ব্যবহার করলেন না ক্যাপ্টেন। আমার কাজ আছে। ঠিক আছে, 5 মিনিট সময় দিলাম। জেসন, টিকিট বুথে যাও। এই, তোমরা এসো আমার সঙ্গে। 2 গোয়েন্দাকে ট্রেলারে নিয়ে এলেন ক্যাপ্টেন। কাউচ দেখিয়ে ওদেরকে বসার ইঙ্গিত করলেন। পিটার বসলো একটা চেয়ারের হাতলে। বলে ফেলো, ফিলিপ বললেন। 2 দিন আগে সাক্ষাৎকারের কথা সংক্ষেপে বলল কিশোর। কি করে ঠকিয়েছেন মেজর সে কথাও জানালো। ঠকালো কোথায়? প্রশ্ন তুললেন ক্যাপ্টেন। গল্প পছন্দ হয়নি, টাকা দেয়নি, ব্যাস মুছে ফেলেছে। পছন্দ না হলে টাকা কেন দেবে? বিজ্ঞাপনে তো সে কথা বলিনি। মুসা বলল। বলি যে যেই গল্প শোনাবে তাকেই দেবে। এটা হতে পারে না। যে যা খুশি শুনিয়ে আসবে তার জন্যই টাকা দিতে হবে নাকি? বিজ্ঞাপনটা লেখা হয়নি ঠিক মতো। বেশ, ধরে নিলাম লেখা হয়নি, কিন্তু গল্প পুরোটা না শুনেই কি করে বুঝলেন উনি ভালো না মন্দ? শুরু করতে না করতেই তো থামিয়ে দিয়েছেন অনেককে। কিশোর বলল, যে বোঝা সে অল্প শুনেই বুঝতে পারে। তাছাড়া পয়লা দিন অনেক বেশি লোক চলে এসেছিল। কি করে শুনবে এত লোকের গল্প? বরং বুদ্ধিটা ভালোই বের করেছিল। শহরের বাইরে থেকে যারা এসেছে তাদের গল্প শুনবে। তাহলে ও কথাও বিজ্ঞাপনে লিখে দিতে পারতো। পিটার বলল, শহরে ভেতরে কারো গল্প যদি নাই শুনবে তাহলে ঢালাও ঘোষণা দেয়া কেন? অবিচার করা হলো না? ডেকে এনে ফিরিয়ে দেওয়া। আমি হলে সোজা গিয়ে পুলিশকে রিপোর্ট করে দিতাম। ছেলের কথার জবাব দিতে পারলেন না ক্যাপ্টেন। দ্বিধা করলেন। ইয়ে, চাপটা বাড়ালো কিশোর। লোকের বাড়ি বাড়ি সার্কুলার দিয়ে আসার কি প্রয়োজন ছিল? সাক্ষাৎকারী যদি না নেবে কেনই অহেতুক হয়রানি? তা ঠিক, গাল চুলকালেন ক্যাপ্টেন। তবে মনে হয় আমার আর পিটারের গল্পই শুধু শুনতে চেয়েছেন। তাহলে শুধু আপনাকে ডেকে নিয়ে গেলেই তো পারতেন। আর তাই বা কি করে বলবেন? আপনার বলে আসা গল্প তো মুছে ফেলেছেন মেজর। আমারটাও মুছেছেন? নিজের চোখে দেখেছি। জোর পেয়ে প্রায় চেঁচিয়ে উঠল মুসা। অসম্ভব, তোমরা কি জন্য এসেছো? আব্বা, বাধা দিয়ে বলল পিটার, খাপলা একটা আছে। মুসার কিশোর খুব ভালো গোয়েন্দা। আমার মনে হয় না ওরা ভুল করছে। ডিটেকটিভ, এই বয়সে অনেক ছেলে গোয়েন্দা সাজতে চায়। এক ধরনের খেলা। মোটেও খেলা নয় স্যার। গম্ভীর হয়ে গেছে কিশোর। পকেট থেকে প্রথমে 3 গোয়েন্দার কার্ড, তারপর পুলিশ ক্যাপ্টেন ইয়ান ফ্লেচারের প্রশংসাপত্র বের করে দিল। পড়লেন ফিলিপ, মাথা দোলালেন। পুলিশের একজন চিফ, ফালতু কথা বলবেন না। তোমাদের সম্পর্কে কম উঁচু ধারণা তার। কিন্তু কিশোর, মানুষ মাত্রই ভুল করে। আমার বিশ্বাস মেজরের ব্যাপারেও তোমরা ভুল করছো। আগে বলো তাহলে, চেপে ধরল পিটার। তোমার গল্প কেন মুছলো? হতে পারে টেকনিক্যাল কোনো কারণ ছিল, কিংবা পরে বিশেষ টেপে রেকর্ড করা হবে এ কথা ভেবেছিল। 2 দিন ধরেই তো আমাদের সাক্ষাৎকার নিচ্ছে, ওগুলো নিশ্চয়ই মুছছে না। জিজ্ঞেস করে দেখতে পারেন স্যার, পরামর্শ দিল কিশোর। ভ্রুকুটি করলেন ক্যাপ্টেন। দীর্ঘ একটা মুহূর্ত কিশোরের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন, তোমার বক্তব্যটা কি? বলে ফেলো তো। আমার ধারণা পুরো ঘটনাটাই ঘটিয়েছেন মেজর আপনাকে আর পিটারকে হাতে পাওয়ার জন্যে। কিন্তু আগে কখনো পরিচয় ছিল না মেজরের সঙ্গে, কখনো তার নামও শুনিনি। আমাদের কাছে কি চাই? টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু নেই আমাদের। এই শো বিজনেস চালিয়ে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছি, তাও যা যায় অবস্থা।
কিন্তু বিরাট এলাকা আপনার। মুসা বলল। অনেক জমি, হয়তো ওগুলো চাই। আমার জমি নয় এটা মুসা, ইভান পরিবারের কাছ থেকে লিজ নিয়েছি। ইভান পরিবার? চোখে জিজ্ঞাসা নিয়ে তাকালো কিশোর। মাথা ঝাঁকালেন ক্যাপ্টেন। হ্যাঁ, পুরনো সেই জলদস্যুর বংশধর। এই কেভের মালিক এখনো ওরাই। আপনি না বললেন ইভান গায়েব হয়ে গেছে? মুসার প্রশ্ন। হাসলেন ক্যাপ্টেন। গিয়েছিল, তারপর আবার ফিরে এসেছে নতুন বেশে। তবে সে কথা বলি না শোয়ের সময়। অযথা নাটক নষ্ট করে লাভ কি? স্রেফ গায়েব হয়ে যাওয়ার মধ্যে একটা অন্যরকম ব্যাপার থাকে। কিশোর জিজ্ঞেস করলো, রাতে নাকি এখানে চোর আসে? চোর কিনা বলতে পারবো না, রাতে ঘুরতেও বেরোয় অনেক মানুষ। নির্জন জায়গা দেখলে বেড়াতে চলে আসে। তাছাড়া কাছে দিয়ে গেছে রেল লাইন, কাজে 2-4টে ভব ঘুরে যে নেমে পড়ে না তা নয়। আমাদের বাড়িঘরগুলোকে ঘুমানোর জায়গা হিসেবে বেছে নেয়। কিশোরের দিকে তাকালেন ক্যাপ্টেন। দেখো, মেজরের ব্যাপারে ভুল করছো তোমরা। এমন কিছু নেই আমাদের কাছে যার জন্য আমরা তার কাছে দামি হয়ে যাব। আব্বা, শেষ চেষ্টা করলো পিটার। কিছু না হোক, 3 গোয়েন্দাকে কাজ করতে দিতে অসুবিধা কি আমাদের? কিছু বেরিয়েও যেতে পারে। না, দরকার নেই, দৃঢ় কণ্ঠে বললেন ক্যাপ্টেন। অযথা ভালো মানুষকে হয়রানি করা আমার পছন্দ নয়। তাছাড়া ভালো টাকা দিচ্ছে আমাদেরকে মেজর। 1 ঘন্টা গল্প বলার জন্য কে $25 দেবে? আমি সেটা হারাতে চাই না। তোমরা ওকে খোঁজাতে যাবে না, ঠিক আছে? কিশোর কিংবা মুসা জবাব দেবার আগেই বাইরে থেকে ডাক শোনা গেল। ফিলিপ, দরজা খুলুন, বলেছিলাম না চোর আসে। ভিক্টর ইভান্স! উঠে গিয়ে দরজা খুলে দিলেন ক্যাপ্টেন। নীল টি শার্ট পরা মাঝারি উচ্চতার একজন মানুষ ট্রেলারে ঢুকলো, মুখ রাগে লাল। এই ফিলিপ, বলেছিলাম না খেয়াল রাখতে। টাওয়ারে লোক যায় কেন? একটা ছেলে বোট হাউসে ঢোকার চেষ্টা করেছিল, জিজ্ঞেস করলাম, বললো গোয়েন্দা। আপনার কাজ না কি করছে? রবিন! প্রায় একসঙ্গে বলে উঠল কিশোর আর মুসা। কি? দরজা দিয়ে বাইরে উঁকিয়ে দিল ভিক্টর। এই ছেলে, এসো, ঢোকো। রবিন ট্রেলারে ঢুকলে তাকে দেখে জিজ্ঞেস করলো, এটাকে চেনো ফিলিপ? চোরটোর না তো? না, গরম হয়ে বলল মুসা। চোর আমরা কেউই নই। চোখ পাকিয়ে মুসার দিকে তাকালো আগন্তুক। তোমার সঙ্গে কথা বলে কে? ফিলিপ, এটাকে ওরা চেনে কি করে? সরি ভিক্টর, ক্যাপ্টেন বললেন। আপনাকে বিরক্ত করেছে। ওদের হয়ে আমি মাপ চাইছি। ওরা পিটারের বন্ধু, আমার সঙ্গে দেখা করতে এসেছে। তাড়াতাড়ি বাধা দিয়ে বলল কিশোর। বেগুনি জলদস্যুর কাহিনী শুনতে স্যার। স্কুলের ম্যাগাজিনে লিখব। ওর নাম রবিন, গবেষণার কাজগুলো সেই করে। 3 জনে একসাথে কাজ করি আমরা। জায়গাটা ভালো মতো দেখতে গিয়েছিল, বর্ণনা দেওয়ার জন্যে। আপনাকে বিরক্ত করবার বা আপনার জায়গার কোনো ক্ষতি করবার ইচ্ছে ওর নেই। টাওয়ারে তাহলে আপনিই থাকেন। ভিক্টর ইভান্স, তার মানে কি বেগুনি জলদস্যু উইলিয়াম ইভান্সের বংশধর আপনি? মোরগের মতো ঘাড় কাত করে কিশোরের দিকে তাকালো ভিক্টর। খুব চালাক মনে হচ্ছে। ম্যাগাজিনে লেখো বা জাহার নামে লেখো, সেটা তোমাদের ব্যাপার। খবরদার আমার এলাকার ধারে কাছে আসবে না। ওকে শাড়িটার ওদিকে আর যাবে না, মনে থাকে জানো? ক্যাপ্টেনের দিকে ফিরল। এবার ছেড়ে দিলাম। আপনাকেও বলে দিচ্ছি, টুরিস্ট হোক আর যেই হোক, আমার সীমানায় যেন না ঢোকে। ঢুকবে না, কথা দিলেন ফিলিপ। না ঢুকলেই ভালো। বেরিয়ে গেল ভিক্টর। দড়াম করে লাগিয়ে দিয়ে গেল ট্রেলারের দরজা। লোকটা বেরিয়ে যেতে কিশোরের দিকে ফিরলেন ক্যাপ্টেন। আসল কথা ভিক্টরকে বললে না কেন? কথা গোপন রাখতে হয় গোয়েন্দাদেরকে। যাকে তাকে সব বলে দেওয়া উচিত না। মিস্টার ইভান্সকে চিনি না, কি কাজ করে তাও জানি না। অচেনা একজন মানুষকে পেটের কথা কেন বলবো? তা বটে। আনমনে ঘাড় দোলালেন ক্যাপ্টেন। চোরের ওপর খুব রেগে আছে মনে হয়। চোরকে কে পছন্দ করে? তাছাড়া বিনা অনুমতিতে কেউ ওর এলাকায় ঢুকলে রাগ তো করবেই। আচ্ছা, মুসা বলল। জলদস্যু আবার সম্পত্তির মালিক হয় কি করে? সেটা আবার বংশধরদের জন্য রেখে যায়? মানে নিজেই তো একটা অপরাধী, রাষ্ট্র কি স্বীকৃতি দেয়? ক্যাপ্টেন হাসলেন। উইলিয়াম ইভান্স খুব চালাক মানুষ ছিল মুসা। শুনেছ, কখনো ধরা পড়েনি সে। 1840 সালে সেই দিনে টাওয়ার থেকে গায়েব হয়ে যায়, কিন্তু স্ত্রী আর ছেলে মেয়েদের রেখে যায়। 1848 সালে আবার এসে হাজির হয় একদিন, আমেরিকান সৈনিকের বেশে।
মেক্সিকানদের বিরুদ্ধে লড়াই চলছে তখন। আমেরিকা জিতলো, ক্যালিফোর্নিয়া হয়ে গেল ইউনাইটেড স্টেটসের অংশ। যুদ্ধে জেতার পুরস্কার হিসেবে আমেরিকান সরকারের কাছ থেকে তার জায়গা ফেরত পায় ইভান্স, কারণ কেউ প্রমাণ করতে পারেনি যে সেই বেগুনি জলদস্যু। তখন আঙুলের ছাপ দেখে অপরাধী ধরার উপায় জানা ছিল না কারো। বেগুনি জলদস্যু তখনও ধরা পড়েনি কারো হাতে। তার কোনো ছবি ছিল না যা দেখে বলবে বেগুনি জলদস্যু আর উইলিয়াম ইভান্স একই লোক। কাজেই সৈনিক হিসেবে জায়গাটা সরকারের কাছ থেকে নিতে কোনো অসুবিধে হলো না তার। তারপর অনেক বছর গেল, তার বংশধরেরা জায়গা বিক্রি করে করে ছোট করে ফেললো। বাকি রইল শুধু ওই টাওয়ার আর উপদ্বীপটা। ভিক্টরও কোথায় চলে গিয়েছিল, বহু বছর পরে আবার ফিরে এসেছে। কতদিন আগে? জিজ্ঞেস করলো কিশোর। এই বছরখানেক। এতদিন? হতাশই মনে হলো কিশোরকে। ঘড়ি দেখলেন ক্যাপ্টেন। পরের শোয়ের সময় হয়ে গেছে। তুমি যাও আব্বা, আমি আসছি। 3 গোয়েন্দার সঙ্গে বেরোলো পিটার। বাইরে উজ্জ্বল রোদ, লুকোচুরি খেলছে যেন গাছের ফাঁকে। গেটের বাইরে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন দর্শক। সত্যিই কি মেজর আমাদের সঙ্গে ফাঁকিবাজি করছে? পিটারের প্রশ্ন। করছে, জবাব দিল কিশোর। তাতে কোনো সন্দেহ নেই আমার। যা দেখলাম আজ, রবিন বলল কিশোরের সঙ্গে সুর মিলিয়ে, তাতে সন্দেহ আমারও নেই। ছদ্মবেশে এসে টনি আর আইসক্রিমওয়ালাকে কি করতে দেখেছে খুলে বলল সে। আলুর বস্তা, ব্যাটারি আর মাটি খোঁড়ার যন্ত্রপাতির কথাও বলল। শুনে পিটার বলল, চলো আব্বাকে গিয়ে সব বলি। মাথা নাড়ল কিশোর। লাভ হবে না এখন বলে, আমাদের কথা বিশ্বাস করতে চাইবেন না। আরো জোরালো প্রমাণ জোগাড় করতে হবে আমাদের। জানার চেষ্টা করব মেজর আর তার চেলারা কিসের পেছনে লেগেছে। রবিন, বেগুনি জলদস্যুর কথা লোকাল হিস্ট্রি কি বলে জানার চেষ্টা করো। মুসা, তুমি পাইরেটস কেভের ইতিহাস জানবে, আর আমি জানবো ক্যাপ্টেন ফিলিপের অতীত কি বলে। পিটার, তুমি কি চাও এই রহস্যের সমাধান হোক? নিশ্চয় চাই, আগ্রহের সঙ্গে বলল পিটার। আমাকে কি করতে হবে? মাথা খাটাবে, তোমার বাবার অতীত জানার চেষ্টা করবে। মেজর মিরেক তার ব্যাপারে ইন্টারেস্টেড কেন বোঝা দরকার। তোমাদের শেষ শো তো 4টে। আমাদের সার্ভিস ইয়ার্ডে কখন দেখা করতে পারবে? 5:30টায়। গুড, তোমরা? আমি পারবো, জবাব দিল রবিন। আমিও, বলল মুসা। বেশ, কাজে নেমে পড়া যাক তাহলে। 5:30টায় হেডকোয়ার্টারে দেখা করব আমরা। আলোচনা করব এরপর কি করা যায়। কাঁটায় কাঁটায় 5:30টায় পাশা সার্ভিস ইয়ার্ডে ঢুকলো পিটার। জঞ্জালের স্তূপের কাছে দাঁড়িয়ে তাকালো এদিক ওদিক। 3 গোয়েন্দার ছায়াও চোখে পড়ল না। এই ছেলে, কি চাও? কোমল কণ্ঠে প্রশ্ন হলো। চমকে ফিরে তাকালো পিটার। একজন সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছেন পেছনে। আমি আমি কিশোর, রবিন আর মোসাকে। আমি কিশোরের মা, মারিয়া পাশা। বাইরের লোকের কাছে নিজেকে কিশোরের মা বলে পরিচয় দেন মেরি চাচি। ওদেরকে খুঁজছো? হেসে হাত নাড়লেন তিনি। গায়েব, সারাটা দিন দেখানি। খানিক আগে যাও বা ছায়াটা দেখলাম, তারপরে দেখি আবার গায়েব। এখানে আছে? ছিল 5 মিনিট আগেও। জ্যান্ত রাডার এক একটা। আমি জানার আগে কি করে জানি জেনে যাই কাজের জন্য ডাকবো ওদের। নিজেদের ইচ্ছে হলে আমাকে কিচ্ছু বলতে হয় না, অসম্ভব খাটে। কিন্তু ইচ্ছে না হলে। বাক্যটা শেষ না করে হাত নেড়ে বুঝিয়ে দিলেন মেরি চাচি ওরা কি করে। গত কদিন ধরে ভালোই ছিল, কাজ টাজ ঠিক মতো করছিল। আজকেই বদলে গেছে। নিশ্চয়ই নতুন কেস পেয়েছে। তা কি নাম তোমার? পিটার ফিলিপ। ও, তো পিটার, তুমি বরং আজ চলেই যাও, আরেকদিন এসো। ওরা আজ বেরোবে বলে মনে হয় না। জমানো কাজ যতক্ষণ না অন্যকে দিয়ে শেষ করাচ্ছি, ওরা আর বেরোচ্ছে না। কিন্তু আমাকে তো আসতে বলে দিয়েছে। আর একটু থাকি। থাকতে পারো, তোমার ইচ্ছে। ওই যে ওটা কিশোরের ওয়ার্কশপ। ওখানে বেঞ্চ আছে, গিয়ে বসো। তবে ওদেরকে আজ পাবে বলে মনে হয় না। হেসে ইয়ার্ডের অফিসের দিকে রওনা হয়ে গেলেন মেরি চাচি। সবচেয়ে বড় জঞ্জালের স্তূপটার পাশে ওয়ার্কশপ। সহজেই খুঁজে পেল পিটার। সাইকেলটা বাইরে রেখে ঢুকলো ভেতরে। প্রায় সঙ্গে সঙ্গেই কানে এলো ডাক। ফিসফিসিয়ে ডাকলো তার নাম ধরে কেউ। পিটার।
কেমন যেন ফাঁপা শোনালো ডাকটা। ভীষণ চমকে গেল পিটার। চারপাশে তাকিয়ে কিছুই চোখে পড়ল না। আরে ওখানে না, এখানে। পিটারের মনে হলো বিশাল জঞ্জালের স্তূপের ভেতর থেকেই আসছে কথাটা। মুসা, তোতলাতে শুরু করলো পিটার। কি 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 কিশোর। আবার শোনা গেল ফিসফিসানি। আসতে বলো, মিলি চাচি শুনলে ধরে নিয়ে গিয়ে কাজে লাগিয়ে দেবে। কেস ফেস সব শেষ হয়ে যাবে তাহলে। চারিদিকে তাকালো আবার পিটার। ওপরে তাকালো, নিচে তাকালো, কাউকেই চোখে পড়ল না। হেসে উঠল অদৃশ্য কণ্ঠটা। বাইরে গিয়ে দেখে এসো মেরি চাচি আছে কিনা, তারপর ঢুকে পড়ো এই পাইপটায়। জলদি করো। মোটা পাইপটার দিকে তাকালো পিটার। জঞ্জালের নিচে হারিয়ে গেছে ওটা, শুধু মুখ বেরিয়ে রয়েছে। চট করে গিয়ে দেখে এলো কেউ আছে কিনা। তারপর হাত পায়ের ওপর ভর দিয়ে উবু হয়ে উঁকি দিল পাইপের ভেতরে। আবছা আলোয় দেখা যাচ্ছে মুসার মুখ। উবুর হয়ে পাইপের ভেতরে শুয়ে আছে সে। চোখাচোখি হতেই হাসলো। এটার নাম 2 সুড়ঙ্গ, বলল মুসা। হেডকোয়ার্টারে ঢোকার আরো পথ আছে, তবে এটাই বেশি ব্যবহার করি আমরা। হেডকোয়ার্টার? ওই মালপত্রের তলায় বসে কথা বলো তোমরা? বলি, হাসলো মুসা। এসো। ঢুকে পড়লো পিটার। মুসার পিছে পিছে হামাগুড়ি দিয়ে এগুলো। মাথার ওপর দেখা গেল একটা চারকোনা ফোকর। আলো আসছে ও পথে। ওটা ট্র্যাপডোর। পরে বুঝলো সে। ওই পথে ঢুকলো একটা ঘরের মধ্যে। চেয়ার, টেবিল, ফাইলিং ক্যাবিনেট, আরো নানা রকম জিনিস আর যন্ত্রপাতি রয়েছে ওই ঘরে। এমনকি একটা স্টাফ করা কাক পর্যন্ত সাজানো রয়েছে বুককেসের ওপর। তার দিকে তাকিয়ে হাসলো কিশোর আর রবিন। আশ্চর্য! অবাক হয়ে দেখছে পিটার। এ তো দেখি ঘর। আমি ভেবেছিলাম জঞ্জালের তলায় খানিকটা জায়গা পরিষ্কার করে নিয়েছো বুঝি। এটা একটা ট্রেলার, তোমাদেরটার মতোই, রবিন বলল, তবে ছোট। আমরা এখানে থাকলে বাড়ি থেকে কেউ দেখতে পায় না, মুসা বলল। কিন্তু আমরা দেখি এই পেরিস্কোপটা দিয়ে। এটার নাম দিয়েছি আমরা সর্বদর্শন, বাংলা নাম। এখানে ঢুকে বসে থাকলে, কিশোর বলল, কারো পক্ষে খুঁজে বের করা কঠিন। এমনকি মেরি চাচির কাছ থেকেও নিরাপদ। হেসে বলল মুসা। যেই দেখি বেশি কাজ পালিয়ে আসে এখানে। তার সঙ্গে যোগ দিয়ে সবাই হাসলো। একটা চেয়ার দেখে পিটারকে বসতে ইশারা করলো কিশোর। বলল, তারপর পিটার, তোমার বাবার অতীত কিছু জানতে পারলে? কিচ্ছু না, সারাটা বিকেল ভেবেছি। যতদূর মনে পড়ে আমার রকি বিচেই বাস করছি। কখনো কোনো গোলমালে জড়ায়নি আব্বা, অপরাধ করেনি। আগে আমার আম্মাকে নিয়ে সান ফ্রান্সিসকোয় থাকতো বাবা, যখন নেভিতে চাকরি করত। আম্মা মারা যাওয়ার পর আমাকে নিয়ে এখানে চলে এলো। তখনও আমি কিছু বুঝি না। একটা মাছ ধরা জাহাজ কিছুদিন ভাড়া নিয়েছে আব্বা। তারপর ইভান্সদের জায়গাটা লিজ নিয়ে এই বেগুনি জলদস্যুর ব্যবসাটা খুলেছে। মাথা ঝাঁকালো কিশোর। হ্যাঁ, ঠিক এসবই জেনেছি আমিও তোমার আব্বার সম্পর্কে। অস্বাভাবিক কিছুই নেই। রবিন, বেগুনি জলদস্যুর কথা তুমি কি জানলে? বেশি কিছু না, প্রায় সবই তো তোমরা জেনেছো ক্যাপ্টেন ফিলিপের কাছে শোয়ের সময়। স্প্যানিশরা শিওর উইলিয়াম ইভান্সই বেগুনি জলদস্যু, কিন্তু কোনোদিন প্রমাণ করতে পারেনি সেটা। কয়েকবার তার টাওয়ারে তাকে আটক করেছে, কিন্তু ধরতে পারেনি, চেহারাও দেখেনি। শেষবার আটকানোর সময় সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। ফিরে এলো একজন সম্মানিত আমেরিকান নাগরিক হয়ে। মুসা বলল, পাইরেটস কেভের ব্যাপারে খোঁজ নিয়েছি আমি। অনেক আর্টিকেল লেখা হয়েছে জায়গাটাকে নিয়ে। গোটা 2 আস্ত বইও আছে। বেগুনি জলদস্যু ছাড়াও আরও অনেকে জায়গাটাকে তাদের আস্তানা বানিয়েছিল বিভিন্ন সময়। সবাই ওরা অপরাধী। চোরাচালানি, ডাকাত, চোর, খুনি, এসব ধরনের লোক। যত রকম অন্যায় কাজ হতে পারে সব ঘটেছে ওখানে। তবে ফিলিপ কিংবা ডেরেক নামের কেউ, এমনকি শুধু উইলিয়াম ইভান্স ছাড়া ইভান্স নামের আর কোনো অপরাধীও ছিল না ওখানে। ভ্রুকুটি করল কিশোর। বিশেষ কিছু জানা গেল না। সূত্র বলতে একটাই দেখতে পাচ্ছি, বেগুনি জলদস্যু। বুঝতে পারছি মেজর নেরেক আর তার চেলারা গিয়ে মাটি খোঁড়াখুঁড়ি করছে কোনো কারণে, কিন্তু আড্ডার ওপর কেন চোখ রেখেছে বোঝা যাচ্ছে না। পিটারের আব্বার সঙ্গেই বা কেন দীর্ঘ সাক্ষাৎকারের ব্যবস্থা করেছে সেটাও দুর্বোধ্য। গুপ্তধন লুকানো নেই তো?
মুসার প্রশ্ন। জলদস্যুদের গুপ্তধন ক্যাপ্টেন ফিলিপকে ভুলিয়ে ভালিয়ে সরিয়ে রেখে হয়তো সেসব খুঁজছে ওরা, যাতে নিরাপদে নিয়ে পালাতে পারে, মুসার কথার পিঠে বলল রবিন। কথাটা ভেবে দেখল কিশোর। অসম্ভব নয়। ক্যাপ্টেনের গল্প শোনার আরও কারণ থাকতে পারে। মেজর হয়তো ভাবছেন এমন কিছু জানেন ফিলিপ, যেটা জানা থাকলে ধনরত্ন খুঁজে বের করতে সুবিধে হবে। তাহলে আব্বা খুঁজছে না কেন? পিটার প্রশ্ন তুলল। হয়তো তিনি জানেনই না গুপ্তধনের কথা, কিন্তু মেজর জানেন। তোমার আব্বার গল্প শুনে আন্দাজ করতে পারবেন হয়তো কোথায় রয়েছে ওগুলো। হয়তো সূত্র পাবেন, কারণ বেগুনি জলদস্যু সম্পর্কে অনেকের চেয়ে অনেক বেশি জানেন তোমার আব্বা। তাহলে হয়তো ইতিমধ্যে মেজর সব জেনে ফেলেছে। মনে হয় না। তাহলে ওই সাক্ষাৎকার বন্ধ হয়ে যেত, এখনো চলতো না। আড্ডার ওপর ওভাবে 24 ঘন্টা নজর রাখারও ব্যবস্থা হতো না। জাস্ট তুলে নিয়ে চলে যেত। সাক্ষাৎকারে কি কি বলেছেন ক্যাপ্টেন, সব আমাদের জানা দরকার। পিটার বলল, আমি সাহায্য করতে পারি। ছোট একটা টেপ রেকর্ডার নিয়ে যেতে পারি সঙ্গে করে। আব্বা যা যা বলে তুলে আনতে পারি। হ্যাঁ, তা পারো। পিটারের দিকে তাকিয়ে রয়েছে কিশোর। কাল রাতেও তোমার আব্বার সঙ্গে গিয়েছিলে? সবসময়ই যাও? হ্যাঁ, যাই। কিশোরের কথায় অবাক হয়েছে পিটার। মেজরই যেতে বলে আমাকে, প্রায় জোরই করে। বলে বছরের পর বছর আমাকে জলদস্যুদের গল্প শুনিয়েছে আব্বা, অনেক কিছুই মনে আছে। এমন কিছু হয়তো বলে ফেলতে পারবো যা আব্বা ভুলে বলেনি, মনে করিয়ে দিতে পারবো। উজ্জ্বল হলো কিশোরের চোখ। সন্ধ্যায় যখন সাক্ষাৎকার দিতে যাও তখন কি মেজর থাকেন? মাথা নাড়ল পিটার। কখনো না, অন্য লোক থাকে, কথা রেকর্ড করে নাই। নন্দা জেসন কোথায় থাকে ওই সময়টায়? রকি বিচে ঘর ভাড়া নিয়েছে, রাতে ওখানেই থাকে। তুমি আর তোমার আব্বা ছাড়া আর কেউ থাকে আড্ডায়? না, শুধু ভিক্টর ইভান্স। আরেকটা কথা, কতক্ষণ ধরে সাক্ষাৎকার চলে? 9টা থেকে 11টা। ঠিক আছে, আজ রাতেও তো সাক্ষাৎকার দিতে যাবে। ঘরের এয়ার কুলারটা বন্ধ করে দেবে, যাতে লোকটা বুঝতে না পারে, আর একটা জানালা খুলে ফাঁক করে রাখবে। কি কি কথা হয় শুনতে চাই। চোখে বিস্ময় নিয়ে তিনজনই তাকিয়ে রইল গোয়েন্দা প্রধানের দিকে। রহস্যটা বোধহয় আন্দাজ করে ফেলেছি। আনমনে নিজের ঠোঁটে চিমটি কাটল একবার কিশোর। আশা করছি আজ রাতেই সমাধান হয়ে যাবে। এখানেই শেষ হচ্ছে বেগুনি জলদস্যু এর দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।